ঈদ মোবারক ভাইয়া। ঈদ মোবারক। কেমন আছেন? আছি ভালো। এই যে যখন আমরা প্রকৃতির কাছে আসি, এক একজনের এক এক রকমের অনুভূতি হয়। একটা জিনিস মনে পড়ে আমার কাছে না, এই পরিবেশটা দেখে কেন যেন জাহাঙ্গীরনগরের কথা মনে পড়ছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। জাহাঙ্গীরনগরে আপনার বিশ্ববিদ্যালয়। আপনি পড়েছেন নাকি জাহাঙ্গীরনগরে? আমার ঢাকা ইউনিভার্সিটি, কিন্তু সেটা আমার মনে পড়েনি। একদম ঠিক কথা বলেছেন। এখানে যেরকম এই যে লাল মাটি, এই যে গাছ, জাহাঙ্গীরনগরের পরিবেশের সাথে এই পরিবেশটার মিল আছে। জাহাঙ্গীরনগর আপনার থিয়েটারের বীজ বপন বলে আমরা জানি, কিন্তু গল্পটা কিরকম করে শুরু হয়েছিল? তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময় আমি খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকতাম। আমি ওখানকার যে ইন্টার ইউনিভার্সিটি টিম বা ইন্টার হল যে কম্পিটিশান এবং ইন্টার ডিপার্টমেন্ট যে কম্পিটিশান, সেটাতে ফুটবল এবং ক্রিকেট এই দুটোতে আমি প্লেয়ার ছিলাম এবং আমরা রেগুলার প্র্যাকটিস করতাম। এবং আমি একসময় ওই আমাদের হলের যে জাকসু নির্বাচনে আমি সহক্রীড়া সম্পাদকও হয়েছিলাম একদম শুরুতে, ফার্স্ট মানে ইয়ারে। রাজনীতির সঙ্গেও আপনার যোগাযোগ ছিল, কিন্তু পরবর্তী সময়ে আমার মধ্যে এক ধরনের একটা কিছু করবার বাসনা জাগলো, যে কি করে ছাত্রছাত্রীদের মধ্যে পপুলার হওয়া যায়। তো দেখলাম যে ওই ক্ষেত্রে খেলাধুলার চাইতে নাটকটা যদি আমি করি তাহলে বোধহয় পপুলার হওয়ার খুব কাছাকাছি যাওয়ার সম্ভাবনাটা বেশি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে মানে আমাদের এক সিনিয়র ভাই, উনি তখন জাকসুর নাট্য সম্পাদক। তো সে শোনার পরে হঠাৎ করে, জাকসুর না, সে হচ্ছে মীর মোশাররফ হোসেন হলের নাট্য সম্পাদক, আর জাকসুর নাট্য সম্পাদক ছিল তখন হুমায়ুন ফরিদি। তো তখন সে আমাকে বলল যে আমাদের হলে নাট্য কম্পিটিশন শুরু হচ্ছে, তো তুই ওখানে আসবি কালকে রিহার্সেলে। এবং রিহার্সেলে যাওয়ার পরে আমাকে আমি দেখলাম যে ফরিদি ভাই বসে আছে। ফরিদি ভাই আমার সাথে 4-5 বছরের সিনিয়র, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগেরই, একই বিভাগের ছাত্র আমরা। তো ফরিদি ভাইয়ের সাথে আমরা আগে থেকে খুবই পরিচিত, সেই নাটক করার আগে থেকেই পরিচিত। তো ওখানে ফরিদি ভাই বসে আছে, তো সবার টেস্ট হচ্ছে, পড়তে দিয়েছে স্ক্রিপ্ট। তো আমাকে যেটা পড়তে দিল, তো সেটা আমি পড়লাম, কিছুই বললো না। ফরিদি ভাই পরে বলল যে ও ও এটা করবে না, ও হচ্ছে নায়কের যে চরিত্রটা, মূল চরিত্রটা সে অভিনয় করবে। অথচ আমি অভিনয়ের কোনো কিছুই জানি না, কোনোদিন আমি অভিনয় করিনি। সেই হিসাবে আমার প্রথমে হলের নাট্য প্রতিযোগিতায় অংশগ্রহণ, এবং ওটাই ছিল প্রথম। তখনও নাটক কি, নাটকের বীজ মাথায় যে রোপণ করা যে প্রশ্নটা আপনি করলেন, এগুলো কোনো কিছুই আমার মাথায় ছিল না। কিন্তু পরবর্তী সময় যখন দেখা গেল যে আমাদের হল নাট্য প্রতিযোগিতায় প্রথম হলো, তখন অন্য হল, আলবেরুনি হলের যে নাটকটি ছিল, সেই নাটকের পরিচালক ছিল কাইজার আহমেদ। উনি আমাদের এই 3টা হলের যে নাট্য প্রতিযোগিতা যারা অংশ নিয়েছিলাম, তার মধ্য থেকে বাছা কয়েকজনকে নিয়ে একটি থিয়েটারের দল করতে চাইলো, এবং সেটার নাম হলো জাহাঙ্গীরনগর থিয়েটার। এবং সেই জাহাঙ্গীরনগর থিয়েটার দিয়ে আমার নাটকের শুরু হয়। এবং সালটা কত এটা আমি এমনিতেই বলতে চাচ্ছিলাম, এটা 1980 সালের শেষে অথবা 1981 সালের একদম প্রথম দিকে। তার মানে আপনারা সেলিম আল দীন স্যারকে তখন পাচ্ছেন? হ্যাঁ, সেলিম আল দীন স্যার তখন বাংলা ডিপার্টমেন্টের শিক্ষক, তখন ড্রামা অ্যান্ড ড্রামাটিক্স ডিপার্টমেন্ট হয়নি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। তো যখন থিয়েটারে জয়েন করলাম, জাহাঙ্গীরনগর থিয়েটার, তারপর থেকে কিন্তু নাটক একটা নেশায় দাঁড়িয়ে গেল। ভাইয়া, ঢাকা থিয়েটারের গল্পটা কিভাবে শুরু হলো? এবং আপনার, আমরা জানি যে 7 বছর আপনি ওখানে কাজ করার পরে তারপরে আপনি একটা মৌলিক চরিত্রে কাজ করেছেন, এই গল্পটা আমরা জানি, কিন্তু ভিতরের গল্পগুলো একটু আজকে জানতে চাই। ওকে, আমি ঢাকা থিয়েটারে জয়েন করি 1983 সালে। মজিদ খানের শিক্ষা নীতির বিরুদ্ধে একটা আন্দোলন হয়েছিল, এরশাদ যখন প্রেসিডেন্ট ছিল সেই সময়। তো ওই সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো 6-7 মাসের জন্য বন্ধ হয়ে যায়। তো বাসায় বসেছিলাম। এর মধ্যে আরেকটা গল্প আছে, সেই গল্পটা হচ্ছে যে এরশাদ বা মজিদ খানের শিক্ষানীতির আন্দোলনের মধ্যে আমি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলাম, এবং সেই কারণে আমাকে ধরে নিয়ে গিয়েছিল।
এবং আমি নির্যাতিত হয়েছিলাম ছাত্র রাজনীতি করবার কারণে। তো যাই হোক, সেটা আরেক দিনের গল্প। আমি অসুস্থ অবস্থায় বাড়িতে ছিলাম, আমার উপরে চূড়ান্ত নির্যাতন করা হয়েছিল। তো এর মধ্যে ওই যে যার কথা বললাম যে কাইজার আহমেদ, যিনি জাহাঙ্গীরনগর থিয়েটার প্রতিষ্ঠা করেছিলেন, উনি হঠাৎ করে তখন থেকে উনি ঢাকা থিয়েটারের সদস্য। তো উনি হঠাৎ করে একদিন বাসায় এসে আমাকে বললেন যে কাল থেকে ঢাকা থিয়েটারে তুই যাবি, তোকে আমি পরিচয় করিয়ে দেবো। তারপরে আমাকে নিয়ে গেল, আমার সাথে নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু, ওনার পরিচয় হলো, এবং দলের অন্যান্য যারা ছিল, ওই সময় ফরিদি ভাইও ঢাকা থিয়েটার করতো, আফজাল ভাই, সুবর্ণা, শিমুল, ইউসুফ, এনারা প্রত্যেকে, আসাদ ভাই, হ্যাঁ আসাদ ভাই, পীযূষ দা, প্রত্যেক, জহিরুদ্দিন পিয়ার, প্রত্যেকেই ওখানে কাজ করছেন। ওর মধ্যে আমাকে নিয়ে গেল, আমাকে পরিচয় করিয়ে দেওয়া হলো, এবং আমার নাম শহীদুজ্জামান সেলিম। তো আমাকে নাম যখন জিজ্ঞেস করলো, তো আমি যখন নাম বললাম, তখন বাচ্চু ভাই বললো যে তোমার নাম সেলিম আমরা ঢাকা থিয়েটারে ডাকতে পারবো না, কারণ সেলিম আল দিন হচ্ছে আমার বন্ধু, ওকে আমরা সেলিম নামে ডাকি। আর শহীদ যে নাম, সেটাও আমার আরেকজন আছে এখানে ঢাকা থিয়েটারে কাজ করে, ফলে শহীদ নামেও তোমাকে ডাকা যাচ্ছে না। তোমার নামের যে মাঝখানের অংশ জামান, এই নামে ডাকলে কি তোমার কোনো অসুবিধা আছে কিনা? আমি আমার কোনো অসুবিধা নাই। তারপরে ঢাকা থিয়েটারে আমার নাম হয়ে গেল জামান। আসলে ওই সময়টাই থিয়েটারটা কি, সত্যিকারে থিয়েটারটা কি, বা গ্রুপ থিয়েটারটা কি, এই যে বিষয়গুলো, আর একজন অভিনেতার প্রস্তুতি, একজন অভিনেতা কিভাবে অভিনয় করবে, তার যে থিওরিটিক্যাল যে নলেজগুলো, এগুলো আমি ওই সময়ে কিন্তু ঢাকা থিয়েটার থেকে পাই। 85 সালে আমি একটা চাকরিতে জয়েন করি, বেঁচে থাকার জন্যে একটা কিছু করা দরকার। তো তখন প্রথমে মনে হয়েছিল যে থিয়েটার ছাড়া আর কোনো কিছুই করব না, কিন্তু যেহেতু আমরা মিডল ক্লাস ফ্যামিলির ছেলে, আমাদের প্যারেন্টসদের দিক থেকে একটা চাপ থাকে যে একটা পেশা হিসাবে একটা কিছু নেয়ার। তো সেই জায়গা থেকে আমি একটা চাকরি করি, চাকরিটা ঢাকায় পোস্টিং পাই আমি খুবই সৌভাগ্যক্রমে, এবং আমি ওইখানে অনেকটাই ব্যস্ত হই। এর মধ্যে কেরামত মঙ্গল নাটকটি স্টেজে আসে। কেরামত মঙ্গল যখন হয়, তখন আমি এটার নেপথ্যে কাজ করার সুযোগ পাই। তার কারণ হচ্ছে আমি চাকরির জন্য যে ট্রেনিং ছিল, সেটা আমার 2 থেকে আড়াই মাসের একটা ট্রেনিং আমি ওখানে করি। সেটা সকাল থেকে শুরু হতো, রাতে শেষ হতো। তো সেই কারণে আমি রিহার্সেলে যেতে পারতাম না, অনুশীলনটার হয়ে ওঠে না। প্রথম দিকে আমি রিহার্সেলে গিয়েছি, আমার জন্য কিছু চরিত্র চিন্তা করেছে বাচ্চু ভাই, কিন্তু যখন দেখা গেছে আমি টানা আড়াই মাস আমি রিহার্সেল করছি না, তখন আর ওই চরিত্রগুলো আমার রাখেনি। কিন্তু আমি যেদিন ফ্রি হয়ে ঢাকা থিয়েটারে গেলাম, চাকরি পোস্টিং হয়ে গেছে, সব কিছু সেট, আমি জয়েন করে ফেলেছি, যখন আমি গিয়েছি বলে আরেকটা দিন আগে আসলেই তো তুই এই চরিত্রগুলো করতে পারতি। তো যাই হোক, হয়নি। তারপরে আমাকে নেপথ্যে, যারা কেরামত মঙ্গল দেখেছে তারা সকলেই জানে যে এটা একটা রিভলভিং স্টেজ আমরা করেছিলাম। স্টেজটাকে 3-4টা ভাগে ভাগ করে, প্রত্যেকটা ব্লক আলাদা আলাদা করে বেরিয়ে যেত, আবার ঢুকে যেত শিল্পীদেরকে নিয়ে। এই যে চাকার উপরে যে মুভিং স্টেজ, এইটার জন্যে আমাদের 6-7 জন করে লোক লাগতো, ওটাকে ঠেলে ঢোকানো এবং সময় মতো বের করা। এটা মহিলা সমিতিতে হয়, এবং সেই যে নেপথ্যের যে কাজটা, এটার প্রধান দায়িত্ব আমি পেয়ে যাই। এদেরকে পুরোটা পরিচালনা করা, কে কোন এক্সিটে ঢুকবে বেরোবে, কে কোন এন্ট্রিতে ঢুকবে, এটাকে অর্গানাইজ করা, এবং আমি নিজেও হাত লাগিয়ে ঢোকানো বের করার দায়িত্ব আমার ছিল। সেখানে বাচ্চু ভাই নিজেও কিন্তু ঢুকাতো বের করতো নেপথ্যে থেকে, মানে থিয়েটারের যে বন্ডিং সেটা। কিন্তু আমি ওনার চেয়ে বয়সে ছোট, উনি নির্দেশক, কিন্তু ওই জায়গার নির্দেশনাটা আমার থাকতো। তো তার পরবর্তী সময় যেটা হলো যে আমাদের একজন প্রধান অভিনেতা জহিরুদ্দিন পিয়ার, উনি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে ফেলে। তো দেখা গেল যে আমাদের রানিং প্রোডাকশন 3-4 মাস ধরে হচ্ছে না, আরও 3-4 মাস ওয়েট করতে হবে ওনার সুস্থতার জন্যে। তখন একদিন বাচ্চুভাই ওই রিহার্সালের মধ্যে হঠাৎ করে বললো যে আচ্ছা, ও যে যে চরিত্রগুলো করে এটা কে করতে পারবে? তো আমি হাত তুলে বললাম যে আমি করতে পারবো। তখন এটা বাচ্চুভাই খুব অ্যাপ্রিসিয়েট করলো এবং আমাকে সুযোগ দিল। পরবর্তী সময় পিয়ার ভাই 3টা চরিত্র করতো, 3টার মধ্যে আমি 2টো করলাম, আর আরেকটা চরিত্র পীযূষ দা করলো। এইভাবে 3টা চরিত্র দিয়ে আমরা শোটা করে ফেললাম।
এর মধ্যে ঢাকা থিয়েটারের সাথে আমি কলকাতায় আমাদের যে ফেস্টিভ্যাল হয় সেটা আমি করে এসেছি কীর্তনখোলা নাটক নিয়ে। পরবর্তী সময় যখন কেরামত মঙ্গল হয় তখনও কিন্তু আমি পুরো দমে এই কাজটার সাথে যুক্ত হতে থাকি। ছোট্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে চাকরিটা আপনি তখন করতেন, ওই চাকরিটার সঙ্গে এই যে অনুশীলনে যাওয়া, থিয়েটার করা, এটা কি কোনো কনফ্লিক্ট তৈরি করেছিল? আমার চাকরিটাতে আমি বললাম যে আমার সৌভাগ্য যে চাকরিটা আমি পেয়েছিলাম একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে। তো সেই কোম্পানিতে আমার যে কাজটুকু ছিল, আমি মার্কেটিংয়ে কাজ করতাম। আমার কাজের সময় ছিল সকাল থেকে বিকেল 3টা 4টা বা 5টা বাজলে আমি মোটামুটি ফ্রি হয়ে যাই। তো আমি কি করতাম, সকাল থেকে কাজটা অত্যন্ত ভালোভাবে আমি করবার চেষ্টা করতাম। আর থিয়েটার যেহেতু করেছি বা করছিলাম তখন, ওইখানে যেহেতু মার্কেটিংয়ের কাজ, কথা বলাটা হলো মেইন। তো কথা বলাটা আমাকে তো শিখিয়ে দিয়েছে থিয়েটার, এবং নার্ভাসনেস কীভাবে কাটাতে হয় সেটা আমাকে থিয়েটার শিখিয়ে দিয়েছে। সুতরাং মার্কেটিংয়ের ক্ষেত্রে দেখা যেত যে আমি ওই কোম্পানিতে নাম্বার 1 ছিলাম। আমি যেখানেই যেতাম মানুষকে আমার প্রোডাক্ট দিয়ে, আমার কোম্পানির প্রোডাক্ট দিয়ে খুব অতি সহজে আমি তাদেরকে, সময়টা কম দিলেও হচ্ছিল আর কি, হ্যাঁ, ম্যানেজ করা যাচ্ছিল। এবং আমার খুব সুনামের সাথে আমি চাকরি করেছি। আমি 15 বছর চাকরি করেছি ফাইজার ল্যাবরেটরিজ নামে একটা ওষুধ কোম্পানিতে। আমি অত্যন্ত দক্ষতার সাথে কাজ করেছি, এবং প্রতি 5 বছর পর পর 3বার ওরা আমাকে কিন্তু গোল্ড মেডেল দিয়েছে। সুতরাং এটা আমার জন্য একটা বড় ইস্যু ছিল। থিয়েটারের কারণেই কিন্তু আমার এটা হয়েছিল, মার্কেটিংয়ের জবটা আমি এত সুন্দরভাবে করতে পেরেছিলাম। নতুন যারা আসছেন তারা বলেন যে এই যে থিয়েটারের যে আন্দোলনের সাথে আপনারা সম্পৃক্ত ছিলেন, তখনকার রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন, সমাজের অনেক কিছু যা এখন পরিবর্তন হয়েছে, নতুনরা যখন কাজ করতে আসছে এখন, শুধুমাত্র থিয়েটার করে জীবনযাপন করা যায় না, এইটাকে আপনি কিভাবে দেখেন? না, শুধু থিয়েটার করে তো জীবনযাপন করা যায় না। আমরা স্বপ্ন দেখতাম, আমি একসময় স্বপ্ন দেখতাম যে আমি যদি মাসে 5,000 টাকা থিয়েটার করে কামাই করতে পারি তাহলে আমি আর কোনো কিছুই করব না। একটা স্বপ্ন ছিল যে আমরা থিয়েটার করে সমাজ পরিবর্তন করব। আমাদের স্বপ্ন ছিল যে গ্রুপ থিয়েটার, এই এই যে কনসেপ্টটা, এটা মানে পার্মানেন্টলি থিয়েটার, একেবারে আজীবনের জন্য থিয়েটার করা। এটাকে কি বলে, ওই যে কমিউনিস্ট পার্টিতে ফুল টাইম মেম্বার যেরকম, হ্যাঁ। তো থিয়েটারে আমরা ফুল টাইম মেম্বার হওয়ার স্বপ্ন দেখতাম। কিন্তু পরে বাস্তবতায় যে জিনিসটা দেখা গেছে যে এভাবে হয় না। আমি খুবই সৌভাগ্যবান যে আমাকে 15 বছর মাত্র চাকরি করতে হয়েছিল। তারপর থেকে কিন্তু আমি আমার অভিনয়টাকে আমি পেশা হিসেবে নিয়েছি। থিয়েটারকে নিতে পারিনি পেশা হিসেবে, কিন্তু অভিনয়টাকে পেশা হিসেবে নিয়েছি। পরবর্তী সময় আমি টেলিভিশনে ঢুকেছি, সিনেমাতে ঢুকেছি, এখন তো ওটিটি প্ল্যাটফর্ম এসেছে, ওটিটিতে কাজ করছি। কিন্তু থিয়েটারটা কিন্তু আমি এখনও ছেড়ে দিইনি। আমি সেই যে 1983 সাল থেকে আজকে 2025 সাল পর্যন্ত আমি বিরতিহীনভাবে ঢাকা থিয়েটারকে সময় দিচ্ছি। এর মধ্যে যতগুলো প্রোডাকশন হয়েছে সবগুলোতে আমি কাজ করেছি। আমি এখনও যে ঢাকা থিয়েটারের রানিং নাটক যেটা নিয়মিতভাবে মঞ্চায়িত হয়, একটি লৌকিক বা অলৌকিক স্টিমার, আনন্দ জামানের লেখা, আমার পরিচালনায়, এটা ঢাকা থিয়েটারের বর্তমানে নিয়মিত শো। তার মানে আমি বলতে চাচ্ছি শুধুমাত্র যে অভিনয় করা তাই নয়, আমি আমার ঢাকা থিয়েটারের নাটকে আমি পরিচালনার কাজ করেছি 2টো নাটকে, এবং আমি লাইটের সঙ্গেও কাজ করেছি, সেটের সাথেও কাজ করেছি। সুতরাং আমি আগে যা যা শিখে এসেছিলাম সেটার প্রয়োগ আমি ঢাকা থিয়েটারে করতে পেরেছি বা এখনও করে যাচ্ছি। আমার ছোটো চাচা, সে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতো। সেখান থেকে সে ঈদ করার জন্য দেশের বাড়িতে যায় টাঙ্গাইল শহরে। তো যেটা হলো যে উনি আর ফিরে আসছে না, ঈদের ছুটি শেষ হয়ে গেছে, এর মধ্যে এই অ্যাটাকগুলো শুরু হয়েছে। তো আমরা পারিবারিকভাবে খুবই চিন্তায় পড়ে গেলাম যে কী হলো। তখন আমাদের বাড়িতে টেলিফোন ছিল না, বা পোস্টাল ডিপার্টমেন্টও খুব একটা কাজ করছিল না, সো আমরা কিছুই জানি না। তো যখন আমরা টাঙ্গাইলে গেলাম, তো টাঙ্গাইলে যাওয়ার সময় রাস্তায় অনেক ব্রিজ ভাঙা, বম্বিং হয়ে গেছে, পাকিস্তানি আর্মি বাস থেকে নামিয়ে চেক করছে,
তো আমি ছোট, তারপরে আমার বাবা কিছু টাকা আমার কাছে দিয়ে দিয়েছিল, সেটা জুতার মোজার মধ্যে রেখে জুতা পরে লুকিয়ে নিয়ে গিয়েছিলাম। বাবাও কিছু রেখেছিল, আমার কাছেও কিছু দিয়েছিল, মায়ের কাছেও কিছু ছিল। এইভাবে আমরা যাই টাঙ্গাইলে, গিয়ে শুনি যে ছোট চাচা ঈদের একদিন পরেই ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে, কিন্তু উনি ঢাকায় পৌঁছায়নি। তাহলে কি হলো? খোঁজ খবর নিয়ে জানা গেল যে কালিয়াকুরে একটা বড় ধরনের যুদ্ধ হয়েছিল এবং এই যুদ্ধের পাকিস্তানি আর্মি খুব বড় মার খেয়েছিল। মার খাওয়ার পরে একটা পেট্রোল মধুপুর থেকে ঢাকার দিকে আসছিল পাকিস্তান আর্মির, তখন ওরা রাস্তার পাশে যাকে পেয়েছে তাকেই গুলি করে মেরে ফেলেছে এবং আমার চাচা মুক্তিযুদ্ধে এইভাবে মারা যান, বা এখন বলতে গেলে শহীদ হন বলা যায়। পরবর্তী সময়ে আমরা টাঙ্গাইলে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, তখন প্রতিদিন রাতেই যুদ্ধ হতো। আমরা বাংকার, প্রতিটা বাড়িতেই বাংকার ছিল, আমাদের বাড়িতেও বাংকার ছিল, আমরা বাংকারে রাতে ঘুমাতাম। এটা ডিসেম্বরের গল্প? এটা ডিসেম্বরের গল্প, টাঙ্গাইলের কথা বলছি। তো আমি আমার বাবা দুজন একসাথে ঘুমাতাম, আমার মা আমার বোনরা আরেক জায়গায় ঘুমাতো ওই ট্রেঞ্জের ভেতরেই। এবং যখন দেখা গেল যে টাঙ্গাইলে প্রতিদিন রাতে এরকম যুদ্ধ হচ্ছে, মুক্তিযোদ্ধারা টাঙ্গাইল শহর আক্রমণ করছে, তখন আমরা টাঙ্গাইল শহর থেকে একটু দূরে, ওই যে 10 টাকার নোটের মধ্যে একটা ছবি আছে, আটিয়া মসজিদের ছবি ছিল, এই আটিয়া গ্রামে আমরা চলে যাই। ওখানে আমার ফুপুর বাড়ি এবং ওখানে আমি এইরকমই গ্রাম, এইরকমই গাছপালা, বাংলাদেশের সমস্ত গ্রামই একই চিত্র। তো এরকমই উঁচু নিচু এরকম জায়গা। তো যে বাড়িটাতে ছিলাম ওই গ্রামেও কিন্তু তখন যুদ্ধ শুরু হয়ে গেছে, মুক্তিযোদ্ধাদের ক্যাম্প আছে এবং আমি সরাসরি যুদ্ধ দেখেছি। এখান থেকে প্রায় 500 মিটার দূরে পাকিস্তান আর্মির সাথে ফ্রন্ট ফাইট হচ্ছে মুক্তিযোদ্ধাদের, ওই যুদ্ধ আমি দেখেছি। সেখানে একজন মুক্তিযোদ্ধা শহীদ হয়, তার নাম হচ্ছে মিজান নামে একজন মুক্তিযোদ্ধা শহীদ, আমার এখনও মনে আছে। এবং ছত্রী বাহিনী মানে বিমান থেকে যে ভারতীয় সেনারা যে নেমেছিল, পুরো আকাশ জুড়ে বিমানে ছেয়ে গিয়েছিল, সেই দৃশ্যটা আমি চাক্ষুষ দেখেছি। সেই অনুভূতিটা যদি ওই রোমাঞ্চকর ঘটনায়, যেটা কোনোদিন বলা হয়নি কোনো মিডিয়াতে, সেই কথাটাই আজকে আমি বলছি, যে হাজার হাজার সৈন্য প্যারাশুট করে নেমে আসছে, একদম বিরাট প্রান্তর, একদম ছাড়া কোথাও কোনো কিছু নেই, ফসলের মাঠ, কিন্তু তখন যেহেতু শীতকাল ফসল উঠে গেছে, পুরোটাই একদম ফাঁকা। ওর মধ্যে হাজার হাজার সৈন্য ছোট ছোট কামান আর তাদের বন্দুক নিয়ে ওই প্যারাশুট করে নেমে আসছে এবং পুরো আকাশ ছেয়ে গেছে সেই ইয়েগুলোতে, প্যারাশুটে, এবং প্লেন এসছে 300-400-র উপরে, একদম পুরো এইরকম করে দাঁড়িয়ে আছে প্লেনগুলো এবং সবাই নেমে নেমে আসছে। ওই দৃশ্য আমি নিজের চোখে দেখেছি। তার দুদিন পরে টাঙ্গাইল স্বাধীন হয়ে যায়, 12 তারিখে বোধহয় টাঙ্গাইল স্বাধীন হয় এবং আমরা টাঙ্গাইলে ফিরে আসি। আমার জন্ম একটা বড় শহরে, পরবর্তী সময় আমরা ঢাকায় এসেছি। আমার জন্ম তদানীন্তন পাকিস্তানের করাচি শহরে আমার জন্ম। তো 65-এর যুদ্ধের আগে আগে আমরা করাচি থেকে চলে আসি বাবা মার সঙ্গে। তারপর থেকে আমরা ঢাকায় ছিলাম এবং কিছুদিন মাঝখানে ক্লাস 1-2 এরকম 2 বছর আমি টাঙ্গাইলে থেকেছি এবং আমি পড়াশোনা শুরু আমার টাঙ্গাইলে। আমি টাঙ্গাইলে বিন্দুবাসিনী উচ্চ বালিকা বিদ্যালয়ে পড়েছি। ক্লাস খুবই মজার তো বিষয়টি। ক্লাস 2 পর্যন্ত ওখানে কো এডুকেশন ছিল, ছেলে মেয়ে উভয়ে পড়তে পারতো। ক্লাস 2 পরে আমরা ঢাকায় চলে আসি এবং ক্লাস 3 থেকে এই মাস্টার্স পর্যন্ত আমি ঢাকাতে থেকে পড়াশোনা করেছি। একদম ছেলেবেলায় যখন আমরা ফিরে গিয়েছি, তখন হচ্ছে ঈদের যে সময়ে আমরা দাঁড়িয়ে আছি, আজকের দিনে যে ঈদটা হচ্ছে, আপনি যখন ছোটবেলার ঈদে ছিলেন তখনও তো এক ধরনের উদযাপন ছিল, নিশ্চয়ই এরকম ছিল না? সেই উদযাপনটা কেমন ছিল? সেই উদযাপনটা তো অনেক আনন্দের। সেই সময় আমরা যেটা হতো, ঈদগুলোর সময় বেশিরভাগ সময় আমরা টাঙ্গাইলে চলে যেতাম ঈদের সময়, ঢাকা থেকে। তো ওখানে গিয়ে আমার সমস্ত চাচাতো, ফুপাতো, মামাতো যত ভাই বোন আছে, তারা একই বয়সী বা একটু ছোট বড়, তো আমরা সবাই মিলে একটা বড় দল, 10-12 জনের একটা দল, আমরা একসঙ্গে ঈদ করতাম, হইচই করতাম, রাস্তা দিয়ে হেঁটে যেতাম। যত ধরনের দুষ্টামি আছে, সে দুষ্টামির সেরাদের মধ্যে আমি একজন। এবং আমার যত ছোট ভাই বোন এখনও আছে, যারা ভাইরা স্পেশালি, তারা তো এখনও বলে যে তাদের যত অপকর্ম তারা আমার কাছ থেকে শিখেছে। মানে আপনি অপকর্মের গুরু? আমি গুরু তাদের। এবং আমরা যেটা করতাম যে সকালবেলা রেডি হয়ে ঈদের দিন বেরিয়ে পড়তাম সিনেমা দেখবার জন্যে।
তখন যে সিনেমা, আমরা এই ছোট ছোট ছিলাম, যে সিনেমায় হলে যে যতগুলো হল ছিল প্রত্যেকটা হলে প্রত্যেকটা ছবি আমরা দেখতাম। আর সবচেয়ে মজার বিষয় যেটা ছিল, টাঙ্গাইল শহরে সিনেমা দেখতে আমাদের পয়সা লাগতো না। তার কারণ হচ্ছে আমার দাদা মানে গ্র্যান্ডফাদার টাঙ্গাইলের অত্যন্ত সম্মানীয় একজন উকিল। তো ফলে তাকে সকলেই চিনত। এরশাদ উকিল বললে টাঙ্গাইল শহরের সেই সময়টায় সকলেই তাকে চিনত। তো উকিল সাহেবের নাতিরা আসছে সিনেমা দেখতে, তাদের পয়সা লাগতো না। তো আমরা ওই রূপবাণী সিনেমা হল ছিল, রওশন টকিজ ছিল, মালঞ্চ সিনেমা হল ছিল, এগুলোতে রূপসী সিনেমা হল ছিল টাঙ্গাইলে তখন, এগুলোতে আমরা সিনেমা দেখতাম। এটা হলো আমাদের একেবারে রুটিন। তারপরে ঈদে কখন খাবো, বাড়িতে আত্মীয় স্বজন এসছে তাদের সাথে দেখা করব, এগুলো আমরা ভুলে যেতাম। সেই সময়টা অত্যন্ত আনন্দের, সেই ঈদগুলোকে এখন আমি মিস করি। পরে ঢাকা শহরেও যতগুলা ঈদ হয়েছে সেখানেও আমার যে পাড়াতে বা মহল্লাতে যেখানে থেকেছি সেই যে বন্ধুবান্ধবরা তাদের সাথে মিশে সেখানেও আমি সিনেমা দেখাটা আমাদের একটা রেওয়াজ ছিল যে ঈদের দিন ছবি দেখতেই হবে। তো তখন আমি বিশেষ করে জোনাকি সিনেমা হল, মধুমিতা, অভিসার, এই সিনেমা হলগুলোতে আমি সিনেমা দেখেছি। চলেন সেলিম ভাই একটু হাঁটি। সেটা হচ্ছে যে আমরা জানি যে আপনার স্ত্রীও একজন অভিনেত্রী, বাংলাদেশে তার ভক্তকুলো অনেক, তার কথাও আমরা একটু শুনতে চাই। পরিচয় পর্বটা যদি একটু বলেন। পরিচয় পর্ব টেলিভিশনে তখন আমি মোটামুটি ভালো অবস্থানে আছি, নায়ক তথাকথিত। তো নায়ক চরিত্রগুলোতে অভিনয় করি। তো রোজিও এলো, রোজির সাথে আমার মোহর আলী নামে একটা ধারাবাহিক নাটক, রিয়াজউদ্দিন বাদশা ছিল এটার পরিচালক, আর লেখা ছিল রাবেয়া খাতুনের। তো ওনার ওই নাটক করতে গিয়ে আমাদের মধ্যে এক ধরনের সম্পর্ক হয়, এবং ওই সম্পর্কটাতে আমি সরাসরি সম্পর্কটা ওইরকম না, ভালো লাগা ছিল। রোজিকে আমার ভালোই লাগতো দেখতে বা কথা টথা বলতে। আমি তাকে সরাসরি বিয়ের প্রস্তাব দিয়েছিলাম যে আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি যদি রাজি হও তাহলে আমরা পারিবারিকভাবে কথা বলতে পারি। তো সেই সময় থেকে ওর পরিবারের সঙ্গে আমি কথা বলি, আমার পরিবারের সাথে রোজিকে পরিচয় করিয়ে দিই, এবং আমরা প্রায় 6-7 মাস আমাদের দুই পরিবারের মধ্যে যাতায়াত ছিল, যোগাযোগ হচ্ছে। আমিও যেতাম, রোজি বিশেষ করে আসতো বেশি। তো ওইভাবেই হলো, এবং আমরা ধরে নিলাম যে ডিসেম্বর মাস যেহেতু বিজয়ের মাস, এবং 16 তারিখ হচ্ছে আমাদের বিজয় দিবস, 16 তারিখে আমরা বিয়ের দিন ধার্য করি, এবং 16 তারিখ ডিসেম্বর মাসের 1993 সালে আমরা বিয়ে করি। আপনাদের দুজন কন্যা সন্তান আছেন, তারা এই পেশায় আসেননি, টেলিভিশনে আসেনি বা সিনেমাতে আসেনি, কিন্তু স্টেজে ওরা একদম ছোটোবেলা থেকেই অভিনয় করেছে। আমার বড় মেয়ে ও অভিনয় করেছে, আর ছোট মেয়ে সেও অভিনয় করেছে। স্টেজে আমরা পুরো পরিবার ধরে অভিনয় করতে যেতাম, কিন্তু টেলিভিশনে আমার বড় মেয়ে দু একটা কাজ করেছে, বড় হওয়ার পরেও করেছে। আর আমার ছোট মেয়ে ছোটোবেলায় টেলিভিশনে বেশ কিছু নাটক করেছে, আমার প্রোডাকশনগুলো স্পেশালি, আমার এই নির্মাণের যে প্রোডাকশনগুলো সেটাতে ও কয়েকটাতে কাজ করেছে। কিন্তু এখন এই বড় হয়েছে যখন, তখন আর ও এগুলো করতে চায় না, পেশা হিসেবে নিতে চায়নি। তো এই যে পেশা হিসেবে নেওয়া তরুণ প্রজন্মের, আমরা জানি যে তরুণ প্রজন্মে যারা আসছেন তারা আপনাদের দেখেই তো আসছেন, বর্তমান সময়টাকে কিভাবে ব্যাখ্যা করবেন? আমাদের সময় আমরা একটা কমিটমেন্ট থেকে নাটক করতে এসেছিলাম মঞ্চে, এবং ওই সময়ে টেলিভিশনে যারা অত্যন্ত জনপ্রিয় বা শীর্ষ অভিনেতা অভিনেত্রীরা ছিলেন প্রত্যেকেই মঞ্চের ব্যাকগ্রাউন্ড থেকে এসেছিলেন। পরবর্তী সময় যেটা হয়েছে যে অনেকগুলো টেলিভিশন কোম্পানি যখন হয়ে যায় এবং বাইরে যখন নাটক নির্মাণ শুরু হয়ে যায় বেসরকারিভাবে বাংলাদেশ টেলিভিশনের বাইরে, তখন থেকে অনেক নাটকের চাহিদা হয়, এবং দেখা যায় যে তরুণ প্রজন্মের অনেকেই মঞ্চে কাজ করার কমিটমেন্ট নিয়ে আসেনি, তারা টেলিভিশন নাটকে বা পরবর্তী সময়ে চলচ্চিত্রে তাদের জায়গা করবার জন্য এসছে। তো অভিনয়
শেখার যে মূল আতুর ঘর যেটা, সেটা হচ্ছে গ্রুপ থিয়েটার বা থিয়েটারের দলগুলোতে থিয়েটারের চর্চা করা। সেটা না করেই অনেকে এসছে, তার মধ্যে অনেকে সফল হয়েছে, অনেকে ব্যর্থ হয়েছে, কিন্তু টাইম টেস্টেড বা অনেক সময় ধরে এখন পর্যন্ত যারা কাজ করে যাচ্ছে তারা প্রত্যেকে কিন্তু থিয়েটারের ব্যাকগ্রাউন্ড মঞ্চ থেকে থেকেই এসেছে। আসা। সুতরাং এই প্রশ্নের উত্তরটা আমার এই উত্তরের মধ্যে নিহিত আছে। প্রেম আপনার কাছে কেমন? সেটা কি আমরা প্রেম বলতে কি আমরা রোজি সিদ্দিকীকে বুঝবো, নাটককে বুঝবো, না অন্য কিছুকে বুঝবো? প্রেমের ধারণাটা আপনার প্রেম কাছে তো কেমন? একেবারে একটা অন্য বিষয়। প্রেম এটা শুধুমাত্র যে স্বামী স্ত্রীর প্রেম না, আপনার তো প্রকৃতির প্রতিও প্রেম থাকতে পারে। আপনার ম্যাটেরিয়ালিস্টিক আর ম্যাটেরিয়ালিস্টিক না, পদার্থ এবং জড় পদার্থ বা পদার্থের বাইরেও আপনার প্রেম থাকতে পারে। এই প্রেমের সংজ্ঞা তো ওইভাবে নির্ধারণ করা যায় না। প্রেমের সংজ্ঞা এক এক সময় এক এক রকম। শহীদুজ্জামান সেলিমের প্রেমের সংজ্ঞা কি? আমার প্রেমের সংজ্ঞাটা হচ্ছে আস্থা, নির্ভরতা, ভালো লাগা। আমি লতা মঙ্গেশকরের গানকে ভালোবাসি, আমি লতা মঙ্গেশকরকে ভালোবাসি, আমি রবীন্দ্রনাথকে ভালোবাসি, আমি লালনকে ভালোবাসি, লালন প্রেমিক আমি রবীন্দ্র প্রেমিক আমি লতা মঙ্গেশকর প্রেমিক সুতরাং প্রেম হচ্ছে ভালো লাগার বিষয়, ভালোবাসার বিষয়। আস্থা এবং নির্ভরতার বিষয় হচ্ছে পারিবারিক প্রেমের ক্ষেত্রে বা মানুষের সাথে বা জীবনের সাথে জীবনের প্রেমের ক্ষেত্রে, জীববস্তুর সাথে জীববস্তুর বস্তুর ক্ষেত্রে। প্রেমের ক্ষেত্রে। তো আমি এইভাবেই দেখি প্রেমকে। কাজ কাজ শহীদুজ্জামান সেলিমের প্রায়োরিটির জায়গায় কোন জায়গায় থাকে? এক নাম্বার, আপনার কাছে প্রার্থনা করা যেমন, আমার কাছে অভিনয় করা তেমন। প্রার্থনাতে আপনি যেমন একনিষ্ঠভাবে প্রার্থনায় বসে যান, আমি অভিনয় যখন করি একনিষ্ঠভাবে করবার চেষ্টা করি। সুতরাং প্রায়োরিটির দিক থেকে ওটা আমার এক নম্বর। আমার বাবা যেদিন মারা গেছে বা আমার মা যেদিন মারা গেছে তার একদিন বা দুদিন পরেও আমাকে থিয়েটারের শো করতে হয়েছিল। সেই জায়গা থেকে যদি কল্পনা করা যায় তাহলে কি বাবার মৃত্যু বা মায়ের মৃত্যুকে আমি পাশে রেখে আমি ঢাকা থিয়েটারের শো করেছিলাম। আমার শারীরিক অসুস্থতা বা আমার পা ভেঙে যাবার পরেও আমি ভাঙা পা নিয়ে আমি শো করেছিলাম। সুতরাং প্রেমের দিক থেকে আমার কাজের জায়গাটা হচ্ছে সবচেয়ে প্রথম। তরুণ প্রজন্মের জন্য যারা অভিনয় শিল্পী হতে চান, হচ্ছেন বা হবেন, স্বপ্নটা দেখেন, আপনারা যারা দীর্ঘদিন কাজ করে এসেছেন, আপনার একটা বড় দায়িত্ব তো রয়েছে তাদের জন্য। আসলে ভবিষ্যৎ পরিকল্পনাটা কি তাদের জন্য? ভবিষ্যৎ পরিকল্পনার কথা তো এটা মানে তাদের নিজস্ব পরিকল্পনা, তারা এটা কিভাবে করবে আর তাদের কি করা উচিত সেটা তো এর আগের প্রশ্নে আমি উত্তর দিলামই। এখন তারা ভবিষ্যতে কি করবে, আমি মনে করি যেটা যে সুশিক্ষিত অভিনেতা অভিনেত্রীর প্রয়োজন, একাডেমিক শিক্ষারও প্রয়োজন আছে। আর যে সেক্টরে সে এখন কাজ করছে অভিনয়টা, সেখানেও তার জেনে কাজ করাটা উচিত। তার মানে একাডেমিক জায়গাটা আসলে জরুরি। জেনে তারপরে একাডেমিক জায়গা আমি বলছি যে প্রথাগত যে ইনস্টিটিউশনাল শিক্ষা সেটার প্রয়োজন আছে, ডিসিপ্লিনের জন্য প্রয়োজন আছে, মানসিক প্রবৃদ্ধির জন্য প্রয়োজন আছে, মনন তৈরির ক্ষেত্রে প্রয়োজন আছে, কিন্তু অভিনয়ের শিক্ষা আলাদা বিষয়। সেই অভিনয়ের একাডেমিক শিক্ষাটাও তার নেওয়া উচিত এবং অভিনয় শিক্ষাটা নিয়েও কাজ করা উচিত। কারণ দেখা যাচ্ছে যে আমাদের প্রজন্মের পরে যারা কাজ করছে হাতে গোনা ছেলেমেয়েরা আছে যে তারা একাডেমিক্যালি শিক্ষিত এবং থিয়েটারটাও করে আসা। থিয়েটার করুক বা অন্য ইনস্টিটিউশন থেকে করে আসুক, সেটা কম। সুতরাং আমি মনে করি যে এটার খুবই দরকার আছে এবং এটা যখনই দেখা যাবে যে আরও কিছু বছর যাবে, তো আমাদের দেশে যেমন রাজনীতির ক্ষেত্রে একটা শূন্যতার তৈরি হয়ে গেছে, অভিনয়ের ক্ষেত্রে এরকম একটা শূন্যতার তৈরি হতে পারে। দীর্ঘ জীবনে আপনি মঞ্চ থেকে শুরু করে টেলিভিশন, সিনেমা, এখন নতুন যে প্ল্যাটফর্মটায় কাজ করছেন সেটা হচ্ছে ওটিটি। এক হচ্ছে যে আপনার অভিনয় সত্তা, আর একটা হচ্ছে নির্মাতা সত্তা।
দুইটি নিয়েই তো কাজ করছেন। সেই জায়গায় আজকের অবস্থাটা যদি আপনার মুখ থেকে একটু জানতে চাই। আমি সবগুলো মাধ্যমেই কাজ করি। টেলিভিশনে কাজ করা শুরু করেছি আমি 88 থেকে 88 সাল থেকে। থিয়েটারে তো বললামই, তারও 8-10 বছর আগে থেকে। আর সিনেমাতেও কাজ করা শুরু করেছি বেশ কিছুদিন ধরে। এর মধ্যে টেলিভিশনই আমার প্রধান কাজের জায়গা বা কাজের জায়গা ছিল। তো সেই জায়গা থেকে পরবর্তী সময় আমি চলচ্চিত্রে অংশ নিয়েছি বা চলচ্চিত্রের সুযোগ আমি পেয়েছি। আর ওটিটি প্ল্যাটফর্ম যখন এসছে বা ইউটিউবে যে কন্টেন্টগুলো হচ্ছে সেগুলোতেও আমি কাজ করেছি বা করি এখন পর্যন্ত। তো বর্তমানে আমার ব্যস্ততা হচ্ছে বেশিরভাগ চলচ্চিত্র নিয়ে। চলচ্চিত্রেই অনেক বেশি কাজ করা হয়। তারপরে হচ্ছে টেলিভিশনের কিছু নাটক, কিছু ধারাবাহিক নাটক আছে। এর মধ্যে খুব জনপ্রিয়তা পেয়েছে এরকম কিছু ধারাবাহিক নাটক আছে। আর ইউটিউবের ক্ষেত্রেও তাই। আর ওটিটিতে মাঝে মাঝে কিছু কিছু কাজ করা হয়। এই ঈদে তো আপনার চলচ্চিত্র মুক্তি পাচ্ছে, সেই চলচ্চিত্রগুলোর যদি একটু আমাদের দর্শকের জন্য বলেন যে যে ক্যারেক্টারগুলোতে আপনি অভিনয় করলেন, কোন ক্যারেক্টারটা বেশি নাড়া দিল এবার? তিনটি চলচ্চিত্র তো। তিনটা চরিত্রের ক্ষেত্রে আমাকে বেশি পরিশ্রম করতে হয়েছে। আমি তিনটা ছবি এই ঈদে মুক্তি পাচ্ছে। আপনি হয়তো জানবেন যে বরবাদ, দাগি এবং জংলি। জংলি ছবিটা গত বছর ঈদে মুক্তি দেওয়ার কথা ছিল, কিন্তু কুরবানি ঈদের সময় ওরা এটা তৈরি করা শেষ করতে পারেনি, ফলে এই ঈদে এটা এসে পড়েছে। আর দাগির কাস্টিং আমার হঠাৎ করেই পাওয়া। এটাতে আমি প্রথমে কাস্ট ছিলাম না। এটা ওরা ভেবেছিল একজন বিদেশি শিল্পী করবে কাজটা। এই কাজটা আমার জন্য বেশ কঠিন হয়েছে। এটা চরিত্র তৈরি করার ক্ষেত্রে আমি কম সময় পেয়েছি। আর ভাষাগত দিক থেকে এটা জটিলতা আছে। এটা পুরোপুরি বাংলায় কথা বলে না লোকটা। আচ্ছা। বাংলা, উর্দু, হিন্দি মিলিয়ে কথা বলে। তো ওই জায়গাটা অনেক কঠিন, কারণ আমি উর্দু বলতে পারি না, আমি হিন্দিও বলতে পারি না, বাংলা আমি বলতে পারি। তো এই জায়গায় আমাকে অনেক বেশি কনসেন্ট্রেট করতে হয়েছে, অনেক এটা কি বেশি। নতুন করে শিখতে হলো ভাষা দুটো? যারা পারে তাদের কাছ থেকে একটু শিখতে হয়েছে, কারণ আমরা যখন অভিনয় করি, যে চরিত্রটায় অভিনয় করি সেই চরিত্রের মানুষ খুঁজে বেড়াই চারিদিকে। আগে তো একদম সামনাসামনি গিয়ে খুঁজে বের করতে হতো। এখন কিছু সুবিধা হয়েছে যে টেলিভিশন, ইউটিউব বা বিভিন্ন ইয়েগুলা আকাশ সংস্কৃতির কারণে হাতের কাছেই সমস্ত কিছু খুঁজে পাওয়া যায়। গুগলে সার্চ করে অনেক কিছু পাওয়া যায়। সো আমি যে কোনো অভিনেতাই তার কাজের ক্ষেত্রগুলোতে ওই ক্যারেক্টারের সাথে মিলে এমন কিছু রেফারেন্সের ক্যারেক্টার আমরা দেখে নেই। আমি নিজেও অনেক চেষ্টা করে এটা করবার সাহস নিয়েছি। তো এটা আমার জন্য একটা চ্যালেঞ্জিং ক্যারেক্টার ছিল। আরেকটা চ্যালেঞ্জ আছে আমার নিজের মধ্যেই, সেটা হলো জংলি গত বছর মুক্তি পাওয়ার কথা ছিল। ওখানে আমি একজন লয়ারের ভূমিকায় অভিনয় করেছি, যেটা একটু নেগেটিভ চরিত্র, খল চরিত্র বলি আমরা। নেগেটিভ চরিত্র। আবার বরবাদে আমি যে উকিলের অভিনয় করেছি, ব্যারিস্টারের অভিনয় করেছি, এটা একটা সার্কাস্টিক এক ধরনের চরিত্র। এটার দুটো চরিত্রের দিকে ভিন্নতা আছে, কিন্তু পেশার দিক থেকে আবার এক। তো এই দুটো আমি কতটুকু আলাদা করতে পেরেছি সেটা দর্শক সিনেমা হলে গিয়ে জাজ করবে। বা আমি এক ধরনের চ্যালেঞ্জের মধ্যে আছি যে কি হবে এটা কি নিয়ে। আপনি একটা বড় দায়িত্বে আছেন এখন, সেটা আপনি ডিরেক্টরস গিল্ডের সভাপতি। ভবিষ্যতে আপনার সংগঠন যেটা আছে সেই সংগঠনের কি পরিকল্পনা তরুণদের জন্য? ডাক্তার্স গিল্ডের বর্তমানে আমি দায়িত্ব নিয়েছি সভাপতি পদে। আমি নির্মাণের সাথে আগে পরিপূর্ণভাবে যুক্ত ছিলাম। বাংলাদেশে যতগুলো বেসরকারি চ্যানেল আছে তার মধ্যে 80% যারা প্রোগ্রাম ওরিয়েন্টেড, সেগুলো আমার নাটক তৈরি নাটক বা আমার তৈরি টেলিফিল্ম বা ধারাবাহিক নাটক দিয়ে শুরু হয়েছিল। তো পরবর্তী সময়ে 2015-র দিকে এসে আমি নাটক পরিচালনা কমিয়ে দিয়েছি। আমি অভিনয়ের দিকে নিজেকে কনসেন্ট্রেট করেছি। তো একজন নির্মাতা হিসাবে একজন নির্মাতার কি দক্ষতা থাকা উচিত এবং কি কন্ট্রোল থাকা উচিত তার অভিনেতা অভিনেত্রীদের উপরে, এবং তার যে
ভিশনটা, সে যেটা দেখাতে চায়, সে যেটা চিন্তা করে, ওই চিন্তাটাই তো তার চলচ্চিত্র, বা আমরা তো যে নাটকগুলো হয় এটা তো এক একটা চলচ্চিত্রই আসলে তার মধ্যে ফোটাতে চায়। সেই জায়গা থেকে আমি ডিরেক্টরস গিল্ডের অবক্ষয় দেখেছি বেশ কয়েক বছর ধরে, যে একটা প্রপার শক্তিশালী সংগঠনের অভাবে নির্মাতাদের যে সম্মান এবং যে কাজের পরিবেশ, যে নিরাপত্তা, সেই জায়গাগুলো বিঘ্নিত হয়েছে। এবং অনেক ক্ষেত্রেই দেখা গেছে নির্মাতারা ক্যামেরাম্যান নির্ভর নির্মাতা হয়েছে, অনেক ক্ষেত্রেই অভিনয় শিল্পী নির্ভর নির্মাতা হয়ে দাঁড়িয়েছে, যেটা অত্যন্ত দুঃখজনক। তো এই জায়গা থেকে পরিত্রাণের জন্যে এবং আমাদের এই থিয়েটার ডিরেক্টরস গিল্ডকে একটা আধুনিক সংগঠনে রূপান্তর করবার জন্যে বেশ কিছু পরিকল্পনা আমি নিয়েছি। সেই পরিকল্পনার মধ্যে নানা রকমের প্রশিক্ষণের ব্যবস্থা আছে তাদের দক্ষতা বৃদ্ধির জন্যে, এবং একটা ওয়েবসাইট করা দরকার। এবং আমরা যেহেতু ডাইরেক্টরস গিল্ড হচ্ছে নির্মাতাদের প্রতিষ্ঠান, সুতরাং নির্মাতাদের একটা সামাজিক দায়বদ্ধতা আছে। আপনি জানবেন হয়তো যে ধর্ষণের বিরুদ্ধে আমরা প্রেস ক্লাবে গত কিছুদিন আগে আমরা একটা মানববন্ধন করেছিলাম, এবং এই যে ধারাবাহিকতায় ভায়োলেন্স এগেইনস্ট ওমেন, এইটা নিয়ে আমরা 10টা অ্যান্থোলজি ফিল্ম করব, 10 মিনিটের এক একটা ব্যাপ্তি। এই যে 10 মিনিট করে 10 জন নির্মাতা এই ছবিটা তৈরি করবে, এটা যে কোনো একটা ওটিটি প্ল্যাটফর্মের সাথে কথা বলে এটা আমরা চালানোর ব্যবস্থা করব। এবং এটা কিন্তু এক একটা ইস্যু ভিত্তিক। এই বছরে আমরা এটা টার্গেট নিয়েছি, আবার আগামী বছরে হয়তো অন্য তার আরেকটা মানে নেব। হচ্ছে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে যে ইস্যুগুলো আপনাদের কাছে মনে হবে যে এগুলো তুলে ধরা দরকার, মানুষের কাছে সচেতন করা দরকার মানুষকে, সেই কাজগুলো কারণ হাতে নিয়েছেন। একজন ডিরেক্টর তো শুধুমাত্র টাকা কামাই করবার জন্যে একটা পরিচালনা করে, এটা আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। কিন্তু আদতে এখন হচ্ছে। যদি আপনি ভিউশিপের কথা বিবেচনা করে প্রোগ্রামের কথা তোলেন, তাহলে তো বলবেনই যে আচ্ছা ওটাতে কে আছে, ওটাতে কে আছে। এই জাতীয় জায়গা থেকে নির্মাতারা যদি আবর্তিত হয়, তাহলে দেখা যায় কি গুণগত মান বা রুচির যে অবক্ষয়, সেটা বাড়তে থাকে। বর্তমানে আমরা যে দর্শককে রুচিহীন করেছি, এটার জন্য কিন্তু আমরাই দায়ী। আমরা দর্শককে রুচিহীনের দিকে এগিয়ে দেয় আমাদের কন্টেন্টগুলো দিয়ে। আমরা যদি ঠিকভাবে অ্যাস্থেটিক সেন্সটা যদি আমাদের মধ্যে থাকে নির্মাতাদের মধ্যে, তাহলে আমরা দর্শকের রুচিও আমরা কাটাতে পারি। এবং এই অ্যাস্থেটিক সেন্স আপনার মধ্যে আনবার জন্যে, নির্মাতাদের মধ্যে আনবার জন্যে নানা রকমের প্রশিক্ষণের দরকার আছে। তো সেই জায়গাটা নিয়ে আমি কাজ করব আগামী 2 বছর। আচ্ছা, সর্বশেষ যে কথাটা সেটা হচ্ছে যে একটা মানে নেতিবাচক কথা দিয়ে শেষ করতে যাচ্ছি। এটা হচ্ছে যে সিন্ডিকেটের কারণে তরুণ নির্মাতারা জায়গা পান না। তারপরে হচ্ছে সিন্ডিকেটের কারণে হয়তো সুযোগটা তাদের কমে যায়। এই জায়গার ব্যাখ্যাটা আপনার কাছে, আপনি শহীদুজ্জামান সেলিম একটা জায়গায় গেলে ওই কাজটা আপনিই পাবেন, আপনি আপনাকে প্রমাণ করে এসেছেন, কিন্তু তরুণরা যখন কাজ করতে আসবে তাদের এই যোগ্যতাটার মাপকাঠি কি হবে বলে আপনার? সিন্ডিকেট এটা তো এমন একটা টার্ম, এটা কখন ছিল না, সবসময় তো ছিল। নায়ক নায়িকারা সিন্ডিকেট করতো, পরিচালকরা সিন্ডিকেট করতো, প্রযোজকরা সিন্ডিকেট করতো, আগেও করতো, এখনও করতো বা করছে। তো দেখা যায় যে উত্তম কুমার থাকলে সুচিত্রা সেন থাকবে, রাজ্জাক থাকলে কবরী থাকবে। তো এটা যে জুটি প্রথা, এটাকেই পরবর্তী সময়ে সিন্ডিকেটে রূপান্তরিত করা হয়েছে। এটাতে তরুণ নির্মাতা, প্রবীণ নির্মাতাদের আসলে ভূমিকা নাই। এখন যাকে দিয়ে তার কাজটা উদ্ধার হয়, যে কাজটা ঠিকভাবে করে দিতে পারবে, তাকে নিয়েই তো সে কাজটা করবে। এইখানে টেলিভিশন কোম্পানি বা প্রোডাকশন হাউস যারা প্রডিউস করে, তাদের একটা বড় ভূমিকা আছে। টেলিভিশন হাউসগুলো যদি বলে যে আমার অমুককেই লাগবে, এই কথাটা যেদিন বলা বন্ধ করবে, সেদিন সিন্ডিকেট অর্ধেক হয়ে যাবে। যদি দুইটা ঈদ শুধুমাত্র, এই 2টা ঈদ যদি টেলিভিশন কোম্পানিগুলো বলে যে আপনারা আপনাদের সেরা নির্মাণ নিয়ে আসেন, আমরা বলবো না যে কাকে নিতে হবে, তাহলেই এই সিন্ডিকেট প্রথা ভেঙে চলে যাবে। সুতরাং আমি
টেলিভিশন কোম্পানিওয়ালারা আপনাদের সাথে আমরা বসবো, আপনারা খালি দুটো জিনিস নিশ্চিত করেন, ডিরেক্টরস গিল্ড অফ বাংলাদেশের বাইরের যাদের এনলিস্টেড না তাদেরকে আপনারা কোনো নাটকের কাজ করাবেন না, এক। দ্বিতীয় হচ্ছে কেন ওটা, তাতে যত অনিয়ম হচ্ছে, যদি কোনো ধরনের অনিয়ম হয়, অনৈতিক যদি কোনো চর্চা হয়, তাহলে সেটার বিচার করবার দায়বদ্ধতা ডিরেক্টরস গিল্ডের থাকবে। তার মানে এই ইয়েটা বাউন্ডারিটার মধ্যে থাকলে বিচার করা যায়, বাইরে থাকলে কিছুই করা যায় না। এটা হলো একটা কারণ। আর দ্বিতীয় কারণ হলো, আর দ্বিতীয় যে প্রস্তাবটি সেটা হলো, আপনারা বলে দেবেন না যে ওকে নেন, একে নেন, ইনি হলে ভালো হবে, ইনি হলে খারাপ হবে। যে নির্মাতা তাকে স্বাধীনতা দেন, সে স্বাধীনতা অনুযায়ী তার যে মাথায় যে চরিত্রটা আছে সেই চরিত্র অনুযায়ী যাকে সে দেখতে পায় তাকে নিয়েই যেন কাজটা করতে পারে, তাহলে তো এই প্রথাটা ভেঙে যাবে। এই সিন্ডিকেট এটা একটা সমস্যা। আর অনেক শিল্পী এটা নিয়ে অনেক কথা বলে, তবে একটা সবচেয়ে বড় সত্য কথা কি, আপনার ভেতরে যদি ক্ষমতা থাকে, আপনার যদি মেধা থাকে, আপনাকে কেউ দাবায় রাখতে পারবে না, আপনি বেরিয়ে আসবেনই। ভাইয়া সবাই তো হচ্ছে আমরা সুন্দরের স্বপ্ন দেখি, আপনি সুন্দরের স্বপ্ন দেখছেন, কাজ করার চেষ্টা করছেন। তো আগামীর পথটা আরও সুন্দর হোক আপনার। আপনি যে দায়িত্বটি পেয়েছেন, সব জায়গায় আপনি একজন সফল মানুষ, এই জায়গাও আপনি সফল হন এবং সত্যিকারের একটা পথ পাক তরুণ প্রজন্ম, সেই আশা করছি। সেটা কতটুকু হবে জানি না, তবে আমি যে কাজটা শুরু করি সেটা আমি শেষ করি, এটা আমার অভ্যাসের মধ্যে আছে। সেই অভ্যাস থেকে দাঁড়িয়ে আমার বিশ্বাস আমার প্রতি আছে যে আমি করতে পারবো। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং ঈদ মোবারক। আপনাকেও অনেক ধন্যবাদ, আপনাকেও ঈদ মোবারক। এবং আপনার মাধ্যমে আমি যে দর্শকরা দেখছেন তাদেরকে সকলকে আমি ঈদ মোবারক জানাচ্ছি। আমি বলতে চাচ্ছি যে আমাদের যে নির্মাণ, আমাদের নির্মাতাদের যে নির্মাণ, সেই নির্মাণের সাথে থাকুন। বাংলাদেশের যে কন্টেন্টগুলো নিয়ে বিভিন্ন টেলিভিশনে যে প্রোগ্রামগুলো হয় সেগুলো দেখুন। আমাদের যে চলচ্চিত্র মুক্তি পাচ্ছে, চলচ্চিত্রে এক ধরনের নতুন হাওয়া বইছে, নতুন জোয়ার এসছে। এই জোয়ার অনুযায়ী তারা আমাদের চলচ্চিত্রগুলোর সাথে সংশ্লিষ্ট থাকুক, হলে ফিরে আসুক। আমাদের এখানে এখন সবচেয়ে বড় অসুবিধা হয়ে গেছে যে সিনেমা হল নাই। তো সিনেমা হল যাতে আরও হয়, আরও বড় বড় ছবি যাতে আমাদের দেশের মানুষ এবং বাংলা ভাষাভাষীর মানুষ সারা পৃথিবীতে যারা ছড়িয়ে আছে তারা যেন আমাদের চলচ্চিত্র নিয়ে একসময় গর্ব করে, সেই অনুপ্রেরণা হলে ফিরে এসে দর্শক আমাদেরকে দিক। ধন্যবাদ। ঈদ মোবারক।